একটু আগে এক ছাত্র নেতার বক্তব্য আমাদের সামনে এলো, যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছেন তিনি। পাশাপাশি পদত্যাগ চেয়ে তিনি যে কথাগুলো বলেছেন তা ভারতবর্ষের জন্য যথেষ্ট অসম্মানজনক, এবং এখানেই অনেক প্রশ্ন যে ঠিক কিসের জন্য ভারতের বিরুদ্ধে এত অভিযোগ ছাত্র নেতাদের। ক্রিকেটীয় থেকে ব্যবসা বাণিজ্য একাধিক ক্ষেত্রে অতীতেও ভারতবর্ষ বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করেছে, কিন্তু বর্তমান সময়েও যদি শেষ 10টা বছর দেখেন, 2010-এর পরবর্তী সময় 2014 অবধিও দেখেন, তাহলে দেখতে পাবেন ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নে ভারতবর্ষ একাধিক ক্ষেত্রে বাংলাদেশকে উজাড় করে দিয়েছে। তা সত্ত্বেও কিছু রাজনৈতিক স্বার্থে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কার্যত এই আবেগকে কাজে লাগিয়ে ছাত্র নেতারা এই ধরনের আবেগ প্রশমন করে মন্তব্য করে যাচ্ছেন। কিছুতেই তারা বুঝতে পারছেন না কূটনৈতিক বিশেষজ্ঞরা এর তীব্র সমালোচনা করার পিছনেও একটা কারণ আছে। কি বলেছেন সেই ছাত্রনেতা নিঃসন্দেহে এই ভিডিওতে দেখাবো। তার আগে বলি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে, এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল, কারা নামিয়ে দিয়েছিল? দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাশগুপ্ত। এরা কারা? স্পষ্টত এই দেশের ভারতীয় রয়ের স্বীকৃত এজেন্ট, সবাই জানেন। কাজী এই রানা দাশগুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা স্বীকৃত রয়ের এজেন্ট আছে, দিল্লির দালাল আছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি, আমরা শান্তিতে থাকতে পারবো না। শুনলেন এই ছাত্রনেতার বক্তব্য। বাংলাদেশের মধ্যেই নাকি বসে আছে দিল্লির দালাল। প্রধানত দিল্লির দালাল মানে ভারতবর্ষকেই উনি টার্গেট করলেন। কিসের জন্য করলেন? কখনো কিংবা কখনো বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সুদৃঢ় হওয়াতে তিনি কোনো না কোনো ব্যক্তিকে টার্গেট করলেন। জিও পলিটিক্স নামক এই শব্দটা খেলও করবেন না দয়া করে। জিও পলিটিক্স মানে এই দুই দেশের অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো একে অপরের উপরে ডিপেন্ডেন্ট। আপনি যদি বিশ্ব মানচিত্রে দেখেন তাহলে দেখতে পাবেন বহু প্রতিবেশী দেশ একে অপরের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত যা তাদের দুই দেশের সাধারণ মানুষের জীবনেও সুখ সমৃদ্ধি নিয়ে এসেছিল। বাংলাদেশে ভারতীয় পণ্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, তখনও আমরা বাংলাদেশের মানুষের মধ্যে এই ভারত বিরোধী আবেগকে সঞ্চারিত করতে দেখেছিলাম। কিন্তু কিসের জন্য এই ভারত বিরোধী আবেগ? ভারত কি বাংলাদেশের জন্য কখনোই কিছু করেনি? হালফিলে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার এই সম্পর্ককে কাজে লাগাতে চায় বর্তমানে বিরোধী যারা আছেন সেই ছাত্র সংগঠন বা ছাত্ররা। কিন্তু শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক হওয়ার পরেও বাংলাদেশের যে উন্নতিতে ভারতবর্ষ বিভিন্নভাবে সাহায্য করেছেন তাকে তারা অস্বীকার করতে পারবেন? আপনি নরেন্দ্র মোদীর জমানা ভুলে যান। আপনি যদি ইন্দিরা গান্ধীর 1970 সাল থেকে দেখেন, আরও যদি এগিয়ে যান 1966 সালের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে ইতিহাস দেখেন, তাহলে কোথাও কি আপনারা অস্বীকার করতে পারবেন ভারত বাংলাদেশকে ডিপ্রাইভ করেছে? আচ্ছা, শিল্প জগৎ দেখুন। শিল্প জগতে চঞ্চল চৌধুরী, জেমস, আয়ুব বাচ্চু, একাধিক শিল্প জগতের সঙ্গে জড়িত ব্যক্তিরা, হালফিলে নায়ক নায়িকারা কলকাতায় আসেন, ভারতে আসেন। কিন্তু এই দুই দেশের সম্পর্ক যদি এইভাবে আপনারা তিরস্কৃত করেন, দুই দেশের মানুষকে যদি উস্কানি দিয়ে ক্ষুব্ধ করেন, তাহলে এই সম্পর্ক কি ভবিষ্যতে থাকবে? দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, তোমরা গত 15 বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিলা। তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি। কাজী তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো, আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো, তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না। আপনারা যদি এই ধরনের হিংসাত্মক মন্তব্য করেন, নেতৃস্থানীয় জায়গা থেকে যদি ভারত বিদ্বেষী এই ধরনের মন্তব্য আসে, তাহলে কি দুই দেশের মানুষের সম্পর্কে প্রভাব পড়বে না? এইটা ভাবার আপনার কাছে আমার একটা অনুরোধ থাকলো। এবার বলি, ভারত বাংলাদেশের সম্পর্কের মূল 3টে স্তম্ভ ঠিক কোন কোন বিষয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে। এপ্রিল 2017-তে শেখ হাসিনার নয়াদিল্লিতে 4 দিনের সফরে বাংলাদেশ ভারত দুটি সামরিক শক্তি সই করে। ভারতের সাথে ভিন্ন কোনো দেশের সামরিক চুক্তি এটি প্রথম ছিল। এই চুক্তি অনুসারে দুই দেশ যুগ্মভাবে বিভিন্ন প্রশিক্ষণ এবং মহড়া আয়োজন করবে। ভারত এবং বাংলাদেশ উভয় দেশই ব্যবহার করে এমন
প্রতিরক্ষা পণ্য নির্মাণ ও মেরামতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সহায়তা করবে এবং বাংলাদেশ সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তি ও রসদ সরবরাহ করবে। ভারত প্রথমবারের মতো সামরিক খাতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য বাংলাদেশকে $500 মিলিয়ন ঋণ প্রদান করতে সম্মত হয়। সেই 2017 সাল। এই 2017 সালে ভারতবর্ষের ইতিহাসে যা কোনো দিন করেনি সেদিন কিন্তু প্রথম করেছিল। শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক এতটাই সুদৃঢ় হয়েছিল যা দুই দেশের সম্পর্কে রিফ্লেক্ট করেছিল। সামরিক শক্তি খাতে $500 বিলিয়ন ভারতবর্ষ বাংলাদেশকে ঋণ দিয়েছিল সেদিন, যা ভারতবর্ষ ইতিহাসে এর আগে কোনোদিন কোনো দেশের জন্য করেনি। একজন ছাত্রের মন্তব্য দেখে পুরো বাংলাদেশ রাষ্ট্রটাকে দায়ী করাটা আমার মনে হয় না ঠিক হবে। তো এই জিনিস তো তুমি বাংলাদেশ ছেড়ে দাও, আমাদের ভারতবর্ষের মাটিতে কলকাতায়, দিল্লিতে কিছু অতি উগ্র বামপন্থী ছাত্রছাত্রী তারা তো ভারতের সম্পর্ক স্লোগান দিয়েছে, ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো হয়েছে। তো এই যে জিনিসগুলো, তো তাতে ওই মুষ্টিমেয় 15, 20, 100, 200 ছাত্রছাত্রীকে নিয়ে পুরো ভারতবর্ষ তো আমি বিচার করব না। বাংলাদেশে একজন দুজন যদি বলে থাকে বা 10 জন, 50 জন, 200 জন, 500 জন বা 10,000 লোকও বলেন, আমি ওটাকে বাংলাদেশের যে মানে সামগ্রিকভাবে বাংলাদেশের যা সম্পর্ক বা ভারতবর্ষের সঙ্গে তাদের যে সম্পর্ক 71 সালের আগে থেকে 70 সাল থেকে, সেটাকে অস্বীকার করা যায় না। তবে এটা নিশ্চিতভাবে যে ভারত বিরোধী শক্তিগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং প্রতিনিয়ত তারা শক্তি অর্জন করে চলেছে, এটা চিন্তার ব্যাপার। শুনলে আরো চমকে যাবেন। এই তথ্যগুলো আপনাদের জানা দরকার যারা ভারত বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করেন, কিন্তু তথ্য ইতিহাস কখনো মোছা যায় না। দ্বিতীয় ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশকে বিভিন্ন খাতে সুদ দেয়। 2011 সালে অবকাঠামো উন্নয়নের জন্য $750 মিলিয়ন ঋণ দেওয়া হয়। 2014 সালে ভারত বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে $100 কোটি ঋণ সহায়তা দেয়। পরবর্তীকালে ভারতের বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করার জন্য আরও $862 মিলিয়ন ঋণ সহায়তা করা হয় বাংলাদেশকে। প্রায় $10 মিলিয়ন সমপরিমাণ অর্থ বিনিয়োগের ঘোষণা করা হয়। ভারত বাংলাদেশ যেখানে কনফ্লিক্ট ইস্যু ব্যবসায়িক ক্ষেত্রে, তার জন্য একাধিক পদক্ষেপ সেদিন নিয়েছিল ভারত এবং বাংলাদেশ। আপনারা জানলে অবাক হবেন, ভারত এবং বাংলাদেশের যে ব্যবসায়িক সম্পর্ক, তাদের শুধু বাংলাদেশ লাভবান হয় এটা আমি বলছি না, ভারতও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে লাভবান হয়। কারণ বাংলাদেশের যে মার্কেট, এই মার্কেট সাইজ 20 কোটি এবং তার প্রায় 90% উপরেই বাঙালি। ফলে এই ভারতীয় বাংলাদেশের যে বিপুল মার্কেট, এটা দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে কোনোদিন নেই। তাই ভারত এবং বাংলাদেশ যুগ্মভাবে এই মার্কেট সাইজকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগায়। ব্যবসা বাণিজ্য স্কেলটা শুনলে চমকে যাবেন। কত টাকার পরিমাণ? প্রায় 700 কোটি টাকার বাণিজ্য হয় দুই দেশের মধ্যে। এই বাণিজ্য বন্দরের মাধ্যমে 1000 কোটিতে বর্তমানে গিয়ে পৌঁছেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য 2013-14 সালে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় $6.6 বিলিয়ন হয়েছিল। ভারত রপ্তানি খাত থেকে আয় করে $610 কোটি এবং বাংলাদেশ আয় করে $462 5 বছর আগে এই ব্যবসা $2.7 বিলিয়ন ছিল, যা বর্তমান সময়ে শেখ হাসিনা জমানায় ছিল প্রায় দ্বিগুণ। অর্থাৎ বুঝতে পারছেন, $462 কোটি টাকার হিসাবে কত হয় আপনারা নিজে দেখুন। এইভাবেই কিন্তু বাংলাদেশের জিডিপি ক্রমান্বয়ে উন্নতি সাধন করে। বাংলাদেশের জিডিপি নিয়ে আজকে সারা ভারত শুধু নয়, সারা বিদেশ, বিভিন্ন দেশ, সারা পৃথিবীর একাধিক অঞ্চল আলোচনা করে কিভাবে এই প্রোগ্রেস তখনই হয় যখন দুই দেশের মধ্যে, প্রতিবেশী দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কিংবা এই ব্যবসা বাণিজ্যর পরিকাঠামো সুদৃঢ় থাকে। তাই ভারত বিদ্বেষী আবেগকে দয়া করে কাজে লাগাবেন না। এবার যদি ভারত বিরোধী আবেগকে আপনারা কাজে লাগাতে চান, সেটা অন্য কথা, সেটা আপনাদের বিষয়। আর কীভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আছে আমি একটু বলার চেষ্টা করছি। প্রথমে বাংলাদেশের মন্ত্রিসভা থেকে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা তো নেওয়া হয়েছিল। ফলে দুই দেশের মধ্যে স্থল এবং জলপথ ব্যবস্থাকে
নির্ভর করে তৃতীয় দেশে দ্রব্য পাঠাতে পারবে, এরকমই একটা ভাবনা চিন্তা করা হয়েছিল। এর ফলে আঞ্চলিক সীমানা যদি বাড়ানো হয় তাতে আর কোনো বাধা থাকতো না। এই চুক্তির কারণে ভারত মায়ানমারে বাংলাদেশের মাধ্যমে দ্রব্য রপ্তানি করতে পারবে। তথ্যগুলো প্রকাশ করা হয় না, বাংলাদেশি মিডিয়ার উপর প্রেশার থাকে, ভারতীয় মিডিয়ার সমালোচনা আপনারা করেন, কিন্তু এই তথ্য কেন আপনারা জানবেন না? কেন সবসময় ভারত বিদ্বেষী আন্দোলন স্লোগানিং করবেন? ভারত কিন্তু এখনও আপনাদের ইন্টারনাল পলিটিক্স নিয়ে একটা শব্দও ব্যয় করেনি, কিন্তু এই তথ্য কিন্তু কখনো মিথ্যা হবে না। ভারতের চিকিৎসা পরিকাঠামো বাংলাদেশের থেকে অনেক বেটার, তাই অনেক বাঙালি মানুষ প্রতি বছর ভারতে আসেন। ভারত কিন্তু এখনও এই বর্ডার বলুন বা বাংলাদেশি মানুষের জন্য দরজা এখনও কিন্তু বন্ধ করেননি। তাই বারবার একটা অনুরোধ, দুই দেশের মানুষের মধ্যে শান্তি সৌভ্রাতৃত্ব বজায় রাখুন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন ভারতের এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন এই সম্পর্ক নিয়ে? যেখানে ভারতের সঙ্গে একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল, সেটাকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু ধীরে 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 একটা সাকার রূপ নিচ্ছে। ওটা নিঃসন্দেহে শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতবর্ষের জন্য কিন্তু একটা চিন্তার ব্যাপার। ছাত্র আন্দোলন যেটা, সেটা দুটো তিনটে পজিটিভ যেমন দিক রয়েছে, একটা দুটো নেগেটিভ সাইডও রয়েছে। তুমি সারা পৃথিবীতে, আমি কোনো নির্দিষ্ট ভারত বা বাংলাদেশ বা কোনো আমি না নির্দিষ্ট না করে সারা পৃথিবীর ইতিহাস বলছে, ছাত্র আন্দোলন কিন্তু যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্রে পরিবর্তন শুরু করে। তুমি যদি খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করো তাহলে কিন্তু পৃথিবীতে এটা এরকম নজির তো নেই যে বঙ্গবন্ধু যেমন একটা জেলের মধ্যে থেকে ছিলেন, সেই জায়গা থেকে ওনার দুটো চারটে বক্তৃতায় সমগ্র বাংলাদেশ একটা ভয়ঙ্কর অনুপ্রেরণা পায় এবং জীবন প্রাণ বাজি রেখে, এত লক্ষ লক্ষ লোকের প্রাণ বাজি রেখে তারা এই মুক্তিযুদ্ধ করেন এবং তারা স্বাধীন হন। এটা ঘটনা। কিন্তু শেখ মুজিবুর রহমানের ওই দুর্ভাগ্যজনক মৃত্যু ওনাকে কিন্তু একটা বড় বেনিফিট অফ ডাউট দিয়ে গেছেন। আমি জানি না উনি যদি 10 বছর 15 বছর শাসন করতেন যেমন ওনার মেয়ে করেছেন, তাহলে ওনার মধ্যে এই ত্রুটি বিচ্যুতিগুলো আসতো কিনা, কিন্তু সেটা সুযোগ হয়নি। তার আগেই উনি চলে গিয়েছেন, উনি ইতিহাস হয়ে গিয়েছেন। তো সেটা শেখ হাসিনার ব্যাপারে বলা যায় না। ছাত্ররা কিন্তু আন্দোলনের শুরু থেকে ওরা বুঝতেই পারেনি যে এই আন্দোলনটা ওদের হাত থেকে হাইজ্যাক হয়ে যাবে, যেটা আমরা বারবার বলেছি। আর এখানেই ডিফারেন্স, ছাত্ররা আবেগে চলে, আমরা যুক্তি দিয়ে বিশ্লেষণ করি এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের জন্য আমরা বুঝতে পারি যে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে যাবে। এবং সেখানে শেখ হাসিনা বাজেটকে সরানোটা যেটা, তার থেকেও বড় হয়ে যাবে ভারত বিরোধী আন্দোলন, ও সেটা হচ্ছে। তো এটা দেখা যাক বাংলাদেশের গণতান্ত্রিক পরিকাঠামো, এই যে নতুন করে যে বিপদটা আসছে সন্ত্রাসবাদের বা মৌলবাদের, সেটাকে কিরকম ভাবে ওরা ট্যাকল করে, কিরকম ভাবে এটাকে কাউন্টার করে, এটাই এখন দেখার ব্যাপার। শুধু বাংলাদেশের সাবধান হতে হবে, ভারতের কোনো দায় নেই তা নয়, বা শুধু ভারত সাবধান হবে, বাংলাদেশের কোনো দায় নয় তাও নয়। মৌলবাদ যদি মাথাচাড়া দেয় এই এশিয়ার পূর্ব অংশে, ভারতের মতো একটা বিশাল রাষ্ট্রে, বাংলাদেশও খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র এই ভূখণ্ডে, এই জিও পলিটিক্সে কিন্তু দুটো রাষ্ট্রের সাংঘাতিক গুরুত্ব রয়েছে। সেখানে দুটো রাষ্ট্রকে সাবধান হতে হবে। তো আমাদের কারোরই, না ভারত আর না বাংলাদেশ, আমাদের কারোরই উচিত হবে না দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা এবং এই জিও পলিটিক্সে কোনো রকম নতুন করে উত্তেজনা সৃষ্টি করা। আমাদের খুব সংযত হয়ে এখন মন্তব্য করা, পদক্ষেপ নেওয়া, এগুলো করতে হবে।